আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে মক্কা শরীফে পবিত্র ওমরা পালন করেন। বেগম জিয়া পবিত্র ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তিনি বাংলাদেশের জনগণ এবং মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে সর্বশক্তিমান আল্লাহর কাছে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী ১ অক্টোবরের সাধারণ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সাফল্য ও সম্মানের জন্যও সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীগণও পবিত্র ওমরা পালন করেন। এর আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতরাতে জেদ্দা পৌঁছেন। সৌদি সরকারের পক্ষে পবিত্র মক্কা নগরীর ডেপুটি গভর্নর প্রিন্স আবদুল্লাহ বিন ফাহাদ এবং প্রোটোকল প্রধান জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এছাড়া সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব আলম, কনসাল জেনারেল মঞ্জুর রহিম এবং দূতাবাসের কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে তাঁর সফরসঙ্গী পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং তাঁর পরিবারের সদস্যগণ সহ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্মেলন প্রাসাদের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। সম্মেলন প্রাসাদে কিছু সময় অতিবাহিত করার পর প্রধানমন্ত্রী পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মদিনা শরীফ রওনা হবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী আগামীকাল রিয়াদে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী আগামী রোববার স্বদেশের উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করবেন এবং পরদিন সকালে ঢাকা পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং বিরোধী দলের লোকজন যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে বক্তৃতা করছিলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল হক চৌধুরী, সভাপতি এম এ হক এবং সংসদ সদস্য ফরিদ উদ্দিন চৌধুরীও অনুষ্ঠানে বক্তৃতা করেন। অর্থমন্ত্রী বলেন, এদেশের জনগণ বিগত সরকারের আমলে সন্ত্রাসী কার্যক্রম, অত্যাচার ও অবিচারের ফলে ক্ষোভ এবং অনাস্থা প্রকাশ করে বিএনপি এবং শরিক দলকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তিনি সন্ত্রাসী কার্যক্রম এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোনো রকম বাধা বিঘ্নের সৃষ্টি না হয় সেদিকে বিএনপি এবং শরিক দলের নেতৃবৃন্দকে খেয়াল রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে আইনকে নিজের হাতে তুলে না নিতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ পালন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। জনাব সাইফুর রহমান সমাজে স্থিতিশীলতা রক্ষা করে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিক এবং দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় রেখে অর্থনীতির বর্তমান নাজুক অবস্থা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপরও জোর দেন। মানবাধিকার প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী সংঘাত নিরসনে কাজ করার জন্য জাতিসংঘ ও এর মহাসচিব কফি আনান আজ যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন। নরওয়ের নোবেল কমিটি বিশ্বব্যাপী শান্তির জন্য আজ কাজ করায় ১৮৯টি সদস্য দেশের এই সংস্থা ও ৬৩ বছর বয়সী আনানের প্রশংসা করেন। এতে বলা হয়, আনান জাতিসংঘে নতুন জীবন এনে দিয়েছেন এবং মানবাধিকার প্রতিষ্ঠা, এইডস ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সুইডিশ সমাজ হিতৈষী ও ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের নামে প্রবর্তিত এই পুরস্কারের পরিমাণ হচ্ছে ১ কোটি সুইডিশ ক্রোনার, সমমূল্যের $৯,৪৬,২০০। যুক্তরাষ্ট্রে গত মাসে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে মার্কিন সিনেট সন্ত্রাস দমনে সে দেশের পুলিশকে অধিকতর ক্ষমতা প্রদান করে একটি বিল পাশ করেছে। এর ফলে পুলিশ টেলিফোনে আড়ি পাতা এবং সন্দেহভাজন যে কোনো অভিবাসীকে ৭ দিন পর্যন্ত আটক রাখার ক্ষমতা লাভ করেছে। প্রতিনিধি পরিষদ আজ কোনো এক সময়ে একই বিষয়ে আইন প্রণয়ন অনুমোদন করবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বখ্যাত ইরানি কবি হাফিজ সিরাজির জন্মবার্ষিকী পালন উপলক্ষে ইরানি সংস্কৃতি কেন্দ্র আজ বিকেলে ঢাকায় এক সেমিনারের আয়োজন করে। অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাইমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ও উর্দু বিভাগের অধ্যাপক তারিক সিরাজি। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক হারুনা রশিদ, কবি আসাদ চৌধুরী এবং বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। বক্তাগণ কবিতার মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়নে হাফিজ সিরাজির অবদানের কথা উল্লেখ করেন। তারা বলেন, ইরানি কবি তার ভালোবাসার কবিতার জন্য বিশ্ব সাহিত্যের ইতিহাসে নিজেকে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করেছেন। এই ছিল আমাদের আজ রাতের শেষ বাংলা খবর। খোদা হাফেজ। Assalamu alaikum. Prime Minister Begum Khaleda Zia performed Holy Umrah in Makkah. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরাম এপেকের বিজনেস অ্যাডভাইজারি কাউন্সিলের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন আজ চীনের সাংহাইয়ে শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন এই অধিবেশন উদ্বোধন করেন। এপেক শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এপেক ফোরামের সদস্যভুক্ত দেশসমূহের কর্মকর্তারা এই অধিবেশনে শীর্ষ সম্মেলনের কর্মসূচি অন্যান্য বিষয়াদি নির্ধারণ করবেন। আগামীকাল 21 সদস্যের এই ফোরামের শীর্ষ বৈঠক শুরু হওয়ার কথা। এপেক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মার্কিন প্রেসিডেন্ট বুশ গতকাল সাংহাই পৌঁছেছেন। সদস্য দেশসমূহের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে পৌঁছতে শুরু করেছেন। গত মাসে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা ও আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের প্রেক্ষাপটে এই সম্মেলন হতে যাচ্ছে। এতে নেতৃবৃন্দ সন্ত্রাস নির্মূল ও বিশ্বব্যাপী বাণিজ্য বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধের পক্ষে তিনি চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিনের কাছ থেকে জোরালো সমর্থন আদায় করেছেন। এপেক শীর্ষ বৈঠক শুরু হওয়ার প্রাক্কালে সাংহাইয়ে প্রেসিডেন্ট বুশ প্রথমবারের মতো চীনা নেতা জিয়াং জেমিনের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দুই নেতা যুক্ত বিবৃতি দানকালে বলেন, সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা মতৈক্যে পৌঁছেছেন। বুশ বলেছেন, জিয়াং জেমিন বেইজিং এর গোয়েন্দা বিভাগের সহযোগিতা প্রদান এবং সন্ত্রাসী তৎপরতায় জড়িত দলগুলোর অর্থ সাহায্য বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেছেন। তবে মিস্টার জিয়াং বলেছেন, সন্ত্রাস বিরোধী হামলার জন্য লক্ষ্যবস্তু নির্দিষ্ট করতে হবে এবং নিরপরাধ লোকজনের উপর হামলা চালানো যাবে না। খবর শেষ হলো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনা রশিদ, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের এবং বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা রাষ্ট্রপতির সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন। আজ দেশে যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর 25তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, মিলাদ মাহফিল এবং মরহুম নেতার জীবন ও কর্মের উপর আলোচনা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া আজ সকালে টাঙ্গাইলের সন্তোষে মরহুম নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। খাদ্যমন্ত্রী তরিকুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লুৎফুর রহমান খান আজাদ এই সময় উপস্থিত ছিলেন। মন্ত্রীবর্গ মাওলানা ভাসানীর মাজার জিয়ারত এবং ফাতেহা পাঠ করেন।
জাতিসংঘ বলেছে উত্তরাঞ্চলীয় জোট আফগানিস্তানে বহু গোষ্ঠীর সমন্বয়ে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠানে বিলম্ব করছে। আফগানিস্তান সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত লাগদার ব্রাহিমি বলেন, এ সময় যত পার হচ্ছে এই প্রক্রিয়া ততই জটিল হয়ে পড়ছে। খবরে বলা হয়েছে জোট তার অবস্থান সংহত করছে এবং সে আলোচনার ব্যাপারে ততটা আগ্রহী নয়। এদিকে তালিবান বাহিনী দক্ষিণাঞ্চলীয় কান্দাহার ঘাঁটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থার খবরে বলা হয়, তালিবান সৈন্যরা এই নগরী ছেড়ে চলে যেতে শুরু করেছে। তবে তালিবান বাহিনী উত্তরে উরুজকানের দিকে অগ্রসর হচ্ছে বলে ত্রাণ সংস্থাগুলো যে খবর জানিয়েছে, তালিবান কর্মকর্তারা তা অস্বীকার করেছে। উত্তরাঞ্চলীয় জোটের নেতৃবৃন্দ আফগানিস্তানে বিদেশি সৈন্য মোতায়েনের বিষয় নিয়ে বৈঠক করতে যাচ্ছে। জোটের একজন কর্মকর্তা বলেন, কাবুলের উত্তরে বাগরাম বিমান ঘাঁটিতে ব্রিটিশ সৈন্য আগমনের বিষয়ে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। গত বৃহস্পতিবার ব্রিটিশ সৈন্যরা সেখানে অবস্থান গ্রহণের পর থেকে বিমান ঘাঁটির আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে খবরে বলা হয়েছে। ব্রিটেন বলেছে, মানবিক ত্রাণের কাজে বিমান ঘাঁটিটি ব্যবহার নিশ্চিত করতেই সেখানে ব্রিটিশ সৈন্য পাঠানো হয়েছে। They've been trying to secure the Bagram Air Base north of capital, checking the runway and the control tower and clearing the base of mines and unexploded munitions. It may also be used to bring in peacekeepers. রাশিয়া এক চুক্তির আওতায় পারমাণবিক চুল্লির সরঞ্জাম জাহাজে করে ইরানে পাঠাতে শুরু করেছে। 1995 সালে ইরানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য মস্কো তেহরানের সঙ্গে $100 কোটি এই চুক্তি স্বাক্ষর করে। ওয়াশিংটন ইরানকে সন্ত্রাসী সহায়তা দানকারী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করেছে এবং তেহরানকে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর না করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু রাশিয়া বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মেনে নিয়েই বেসামরিক কাজে ব্যবহারের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রে 11 সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য 20টি দেশের অর্থমন্ত্রীরা কানাডার রাজধানী অটোয়ায় এক বৈঠকে মিলিত হচ্ছেন। 20টি উন্নত উন্নয়নশীল দেশের এই গ্রুপ হামলায় জড়িত সংস্থাগুলোর অর্থ সরবরাহ বন্ধ করার বিষয় নিয়েও আলোচনা করবে। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ সানজিতে দুটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে 37 জন কর্মী নিহত হয়েছে। জিয়াও চ্যাং কাউন্টির একটি খনিতে বিস্ফোরণে 33 জন নিহত হয়। জুজিয়ান কাউন্টিতে আরেকটি খনিতে বিস্ফোরণে 4 জন নিহত এবং 4 জন নিখোঁজ রয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আজ থেকে আমাদের নৈশ বুলেটিন রাত 11:30 পরিবর্তে রাত 11:15 প্রচারিত হবে। খবর শেষ হলো। খোদা হাফেজ। জাতীয় দৈনিক এবং সংবাদ সংস্থার 46 জন ক্রাইম রিপোর্টার কর্মশালায় অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক কাজী আনোয়ারুল হকের মৃত্যুতে আজ শোক প্রকাশ করেছেন।